তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের কিছু সাজেস্টিভ কোশ্চেন্স দেওয়ার আগেই আমি তোমাদের জানাবো যে অন্যান্য বইয়েরও বিশেষ করে ইতিহাস, ভূগোল, ম্যাথ প্রত্যেকটা সাজেস্টিভ পর্ব আমি কিন্তু তোমাদের জানিয়েছি। তোমরা চ্যানেলে গিয়ে সেটাকে দেখো বা প্লেলিস্ট থেকে তোমরা দেখতে পাবে, তোমাদের আলাদা আলাদা ক্লাসে সেগুলো করে দেওয়া আছে। চলো, এবং সেটা হচ্ছে সব থেকে বেস্ট সাজেস্টিভ কোশ্চেন, মানে কারণ ওর বাইরে আসবেই না। আর আজকে ঠিক তাই বলবো, পরিবেশও আমি তোমাদের যেগুলো জানাচ্ছি এর বাইরে কিছুই তোমাদের পড়বে না। এইখান থেকে যে প্রশ্নগুলো আছে আমি তোমাদের সমস্ত প্রশ্নগুলোর উত্তর করিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেগুলো দেখো এইখানে তোমাদের প্রত্যেকটা কোশ্চেন্স তোমাদের রাখা আছে। দেখো অধ্যায় 1 থেকে তোমরা একটু ভালো করে দেখতে থাকো। আচ্ছা, এইগুলো তোমরা পজ করে করে ভিডিওটা ডাউনলোড করে নিয়ে ধীরে ধীরে পড়তে পারো। এই প্রশ্নগুলো এই প্রথম অধ্যায় থেকে এই যেগুলো তোমাদের দেখাচ্ছে। আচ্ছা, যদি না বুঝতে পারো এইখানে নিউটন কাকে বলে বা 1 নিউটন কাকে বলে, তাই না, এসআই পদ্ধতিতে বলের একক কি নিউটন, তো এইটা খুব পড়ে। তো যদি বুঝতে অসুবিধা হয়, দেখো প্রথম পাতা এইটা আছে না, এই যে এইখানে তোমাদের প্রশ্ন আছে যে স্যার আইজাক নিউটনের এই যে বল, প্রথম সূত্র থেকে বলের ধারণা পাওয়া যায়, দ্বিতীয় সূত্র থেকে এই যে ত্বরণের ধারণা পাওয়া যায়, আর তৃতীয় সূত্র থেকে ক্রিয়া প্রতিক্রিয়া ধারণা পাওয়া যায়। তো এই পাঠটুকু ছাড়া তোমাদের এইখানে দেখো একেবারে প্রথমে আছে, দেখো এই নিউটন কাকে বলে, তাই না, এসআই পদ্ধতিতে এন দিয়ে প্রকাশ করা হয়, আর 1 কেজি কোনো বস্তু মানে 1 কেজি ভরে 9.8 নিউটন বল দিয়ে টানে, এইরকম। তো এইটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম। এইখানে দেখো এই যে দেওয়া আছে। অর্থাৎ তোমরা কাজ করো যে এইগুলোই পরপর দেখতে থাকো, এই জিনিসগুলো এই পরপর এই যে অধ্যায় থেকে আমি তোমাদের যেগুলো জানাচ্ছি এই বিষয়টা এর বাইরে কিন্তু কখনো আর তোমরা পাবে না। অর্থাৎ এর বাইরেই তোমাদের কোনো প্রশ্নই নেই, যে এইগুলোই তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। দেখতে থাকো একটু একটু, আর সেগুলো পারলে ভিডিওটাকে ডাউনলোড করো। আর শুধু তাই নয়, প্রথম ইউনিট টেস্ট নয়, বিভিন্ন টেস্টের প্রশ্নগুলো পেতে তোমরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করো আর অল বাটন পুশ করে রাখো, যাতে প্রত্যেক দিন সকাল 10টায় অথবা কখনো কখনো বিকাল 5টায় তোমাদের প্রতিটি পৃথক পৃথক ক্লাসের জন্য আলাদা আলাদা তোমরা যাতে ভিডিও পেতে পারো, এরকম আকর্ষণীয় তোমাদের তথ্যগুলি পেতে পারো। আর তাও যদি সাবস্ক্রাইব না করো তাহলে অন্তত লাইক করো, যাতে তোমাদের প্রোফাইলে এই ভিডিওগুলো বারবার যেতেই পারে, তাই না, সেটাই করো। আর দেখো এখানে আশা করি তোমরা বুঝতেই পারছো আমি একটু তাড়াতাড়ি করছি যাতে ভিডিওটা লং না হয়, কেননা এই প্রশ্ন ছাড়াও আমার আরো কিছু বলার আছে তোমাদের, তাই সেটাকে বলবো। অর্থাৎ কিছু কিছু অধ্যায়ের যে প্রশ্নগুলো আমি তোমাদের এইভাবে প্রশ্নের আকারে দিতে পারবো না, কেননা ওটা প্রশ্নের থেকে মুখে বলা বেটার হবে, তাই আমি সেগুলো তোমাদের দেখাবো। সেই জন্যই আমি একটু তাড়াতাড়ি করছি, তোমরা একটু পজ করে থেমে থেমে এই যে যাদের তোমাদের কাজগুলো জানাচ্ছি এর বাইরে তোমাদের নেই। আচ্ছা চলো একেবারে দ্বিতীয় অধ্যায় থেকেও তোমাদের জানিয়ে দিই প্রশ্নগুলো, পরে আমার কি বলার সেটা আমি বলছি, তোমরা দেখে নাও একটু। এই প্রশ্নগুলোই মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের। তো দেখো, মহাকর্ষ কাকে বলে, অভিকর্ষ কাকে বলে, মহাকর্ষণ বলের মান কত, এগুলো জি কে কি বলে, মহাকর্ষ ধ্রুবক, সর্বজনীন ধ্রুবক, এইখানে যেমন দেখে নাও। চাঁদে বস্তুর 1/6 গুণ, পতনশীল বস্তুর ক্ষেত্রে এই সূত্রগুলো একটু দেখে নাও তোমরা, কুলম্বের সূত্র আর কি, যেগুলো সূত্রের আকারে গাণিতিক রূপ ওটা আর কি। দেখো বল মাপার একটি একক হলো ডাইন, এটা সিজিএস, আর উপায়টা ছিল এসআই নিউটন, ঠিক আছে, এগুলো দেখে নাও। ডাইন কাকে বলে, দেখো তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্ন চলে এসছে, বরফ বলেন লিনতাপ কি। এই তৃতীয় অধ্যায়ের কিছু কিছু প্রশ্ন আমি সব যেমন এখানে রাখা নেই, তো সেইগুলো আমি তোমাদের একটু জানাবো, এই স্ফুটন বা এরকম কিছু এই জিনিসগুলো একটু জানাবো। তো চলো, আর আমি এই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সময় নষ্ট করছি না, এগুলো তোমরা একটু দেখতে থাকো। আর তৃতীয় অধ্যায় চলো আমরা একটু জেনে নিই, বই থেকে একটু জেনে নিই পাঠগুলো। দেখো আচ্ছা, এইখান থেকে হ্যাঁ, এইখানে একটা প্রশ্ন তোমাদের বলা হয়নি প্রথম পার্টটায়। দেখো এইখানে তোমাদের এই বস্তু পরীক্ষায় পড়বে যে ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, তখন তোমরা বলবে ভর মানে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। আরেকটা পড়বে যে ভার বা ওজন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, তখন বলতে হবে স্প্রিং তুলা, এটা পরীক্ষা পড়ে। আচ্ছা, এইখানে আমি একটু একটু পেজগুলো উল্টে যাচ্ছি, এই জন্যই যদি কিছু বাদ দিয়ে থাকি সেটা যদি তোমাদের দেখিয়ে দিতে পারি। যেমন এইখানে পারদের ঘনত্ব কত, দেখো 13.6 গ্রাম পার ঘন সেমি, এটা খুব পড়ে তাই জানিয়ে দিলাম। আবার এখানে বলছে জলের ঘনত্ব 1 গ্রাম পার ঘন সেমি, বুঝতেই পারছো। তো এই দুটো প্রশ্ন তোমরা অ্যাড করবে নিজেদের মধ্যে, আবার নিয়ে নেবে যে এটা পড়ে যাবে এইভাবে। আর আমি ওই জন্য পেজগুলো উল্টে যাচ্ছি, যদি কিছু এইগুলো সব প্রশ্নের মধ্যে আছে, প্লবতা সব প্রশ্নের মধ্যে আছে। যখন দ্বিতীয় অধ্যায় চলে আসি আমি এখানে, দ্বিতীয় অধ্যায় এখানে মহাকর্ষ অভিকর্ষ বল কি, ওখানে আমি তোমাদের প্রশ্নের মধ্যে জানিয়েছি, ঠিক আছে। এইগুলো মহাকর্ষ অভিকর্ষ, এই জায়গায় এক্ষুনি এই যে এই 11.2 কিলোমিটার বেগে কোনো বস্তুকে যদি ছোঁয়া যায় তাহলে সে এই অভিকর্ষ টান বা মহাকর্ষ টান ছেড়ে বাইরে চলে যাবে, এটা তোমরা পড়েছো, মুক্তিবেগ বলে একে। তো
তো এইখানে তোমাদের গাণিতিক কিছু রূপ আছে, এইগুলো আমি বলবো না। এইখানে একটা প্রশ্ন আছে, পৃথিবীর ভর আর ব্যাসার্ধ কত, দেখো এইটা তোমাদের জেনে নিতে হবে। এই যে ব্যাসার্ধ এইটা বলতে পারো আর এইটা বলতে হবে, নাহলে একেবারে পৃথিবীর ব্যাসার্ধ এইখানে বলবে 9.797 n, ঠিক আছে। আর ভরটা বলবে এইটা 5.96 × 10⁻24 kg, ঠিক আছে এইটা। আচ্ছা, আমি একটু এই পতনশীল বস্তু সম্পর্কে, এখানে গ্যালিলিওর সূত্র তোমরা নিশ্চয়ই জানো, পতনশীল বস্তু থেকে তিনি কি এই পতনশীল বস্তু, ওখানে তো দেখালাম এগুলো, এই প্রশ্নগুলো আছে। এইখানে যেটা তোমাদের এইখানে দেখো, এই যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তিনি যে সূত্র বানিয়েছেন সেই সূত্র, অর্থাৎ এই তিনি চারটা দিয়েছেন, সারণী দিয়েছেন, দিয়ে বলছে এই সারণীতে যারা উপরের সারিতে থাকবে তাদের মধ্যে পজিটিভ আধান হবে, আর যারা নিচের সারিতে থাকবে তারা ঋণাত্মক আধান হবে। তো তার মানে যদি পশম আর কাচকে ঘষো তাহলে পশমে প্লাস আর কাছে মাইনাস আধান তৈরি হবে। এখান থেকে কুলম্বের সূত্র তোমরা একটু পেয়েছে। এইখানে পরীক্ষা একটা খুব পড়ে, আবার বলে রাখছি, দেখো গাউস কি, এই যে তড়িৎ আধান পরিমাপের উপায়কেই গাউস বলে। আর এখানে বলবে যে আধান পরিমাণ, এই পরিমাণ আধানের পরিমাণকে কি বলে, তখন বলতে এক স্ট্যাট কুলম্ব বা স্ট্যাট কুলম্ব, অর্থাৎ আধান পরিমাপ একক। এইটা যদি বলে আধান পরিমাপের একক কি, তখন বলতে হবে স্ট্যাট কুলম্ব। এই যে বলছে এক ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। আর যদি বলে আধান পরিমাপের উপায় কি, তখন বলতে হবে গাউস। এটা একটা বলবে একক, তাহলে স্ট্যাট কুলম্ব, আর যদি বলে উপায় তাহলে গাউস। এটা টাইমের সংজ্ঞা তো ওখানে দিয়েছি তোমাদের। তো এইখানে এইটুকু বলা, ইলেকট্রন প্রোটনের এখানে বলার মতো আমার আর কিছু নেই। এবার এই অধ্যায়টা তোমাদের বলেছিলাম, ওখান থেকে প্রশ্ন কিছু দেবো। এই যে বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এই তিনটে বিষয়ের উপরে। আচ্ছা, এখান থেকে ক্যালোরি কাকে বলে দেখে নেবে, এক ক্যালোরি কাকে বলে। চলো, দাগ দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, শুধু দাগ দেওয়া গুলোই করবে, আর এর বাইরে করতেই হবে না। আমি আবার বলছি, এর বাইরে করতে হবে না। এইখানে তোমাদের একটু জানাবো যে গলন কাকে বলে। এই যে বরফ তাপ গ্রহণ করে জলে পরিণত, তোমরা বলে মানে কঠিন পদার্থ তাপ গ্রহণ করে এই যে যদি জলে পরিণত হয়, অর্থাৎ কঠিন পদার্থ তুমি এক কথা বলতে পারো গোলে জলে পরিণত হওয়া কি বলবো, গলন, সিম্পল। আর গলনাঙ্ক কি, যে উষ্ণতায় এটা ঘটে। এই যেখান থেকে দাগ দেওয়া আছে, যে উষ্ণতায় ওই কঠিন পদার্থ গোলে তরলে পরিণত হয় তাকে বলবো গলনাঙ্ক। তাহলে এইরকম স্ফুটনাঙ্ক, যে উষ্ণতায় মানে তরল পদার্থ ফুটতে থাকে, তাই না, তাকে স্ফুটনাঙ্ক বলবো। তাই এইভাবে হিমাঙ্ক, যে উষ্ণতায় আবার বরফ হয়ে যাবে, অর্থাৎ তরল পদার্থ জমে বরফ হয়ে যাবে, এই যে উষ্ণতা, সেগুলো হিমাঙ্ক। আর শুধু এই ভবন, কঠিন ভবন মানে তরল থেকে কঠিন হওয়া, তাকে কঠিন ভবন। আর যে উষ্ণতায় তরল থেকে কঠিন হয় তাকে, তো এইভাবে বুঝতে পারছো। তো এইভাবে এইখানে একটা খুব শর্ট কোশ্চেন পড়ে যে এমন কিছু পদার্থের নাম করো যাদের গলনাঙ্ক হিমাঙ্ক নির্দিষ্ট নেই, সবসময় চেঞ্জ হয়, তখন বলতে হবে কাঁচ, মাখন, চর্বি, মোম, পিচ, এইগুলো। আর এখানে তোমরা একটু দেখে নাও, পারদ বা বরফ ইত্যাদি গলনাঙ্ক হিমাঙ্ক কত ডিগ্রি উষ্ণতায় গলে যায়, কত ডিগ্রি উষ্ণতায় আবার কি হিমাঙ্ক, অর্থাৎ সে বরফ হয়ে যায়, সেই পার্টটাকে দেখো। এগুলো তোমাদের। এইখানে আরেকটা জিনিস দেখো। আচ্ছা, এইখানে তোমরা কি বলবে বলো তো, এই যে শীত প্রধান দেশে মোটরের রেডিয়েটরে থাকা জল জমে বরফ হয়ে যায় কেন, এই পার্টটুকু দেখবে। অর্থাৎ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে জল জমে যদি বরফ হয় তার আয়তন বেড়ে যায়, আর আয়তন বেড়ে গেলেই ওই পাইপের গায়ে চাপ প্রয়োগ করে, আর তখন সেই পাইপটা কি হয়, ফেটে বেরিয়ে যায়। এটাই হচ্ছে এর সূত্র, সব সেম জিনিস এখানে, এই পুরো এই জিনিসটা। আর এখানে আরেকটা জিনিস কি পড়বে বলো তো, এখানে আরেকটা জিনিস পড়বে যে দুটো বরফকে চেপে ধরে ছেড়ে দিলে আবার জুড়ে যায় কেন। কেননা তোমার উপর যখন চাপ দেওয়া হয় তখন তার উষ্ণতা কমে যায়, তাই না। তো ফলে উষ্ণতা তার মানে কি বাড়তে থাকে, তখন উষ্ণতা বাড়তে থাকে, অর্থাৎ সেই যে জায়গায় দুটো বরফ চাপ দেওয়া হয়েছে সেই জায়গায় সে কি হয়, গলে মানে গলে যায়। উষ্ণতা যেই বাড়বে মানে গলে যাবে, আর গলে গেলে তখন দুটোর মধ্যে জল তৈরি হবে। আর তুমি যখন আস্তে আস্তে চাপটা আবার ছেড়ে দেবে তখন আবার ফের আগের উষ্ণতা পৌঁছে যাবে, অর্থাৎ তখন ফের বরফ হয়ে যাবে। ওই জন্য দুটো জুড়ে যায়। আর হিম মিশ্র দেখো এখান থেকে, এখানে পরীক্ষায় ঘুরিয়ে একটা পড়ে, হিম মিশ্র কি পড়ে পুরো, আর তার বলবে হিম মিশ্র তৈরি করতে কি কি লাগে। তুমি নিশ্চয়ই বলবে বরফ আর লবণ, আর সেটা কি অনুপাতে লাগবে, বলবে 3:1। যদি বরফ দাও 3 ভাগ, লবণ দিতে হবে 1 ভাগ, অর্থাৎ 3:1 অনুপাতে। আর উল্টে যদি বলে লবণটা আগে বলো 1:3, এইরকম অনুপাতে। অর্থাৎ গ্রাম হিসাবে 100 গ্রাম যদি বরফ দাও 27 গ্রাম নুন লাগবে, এটাই। আর লিন তাপ 7 জেনে এসছো, তবু সংজ্ঞা দিয়েছে। আর বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি বলতে কি বোঝো, গ্রাম। এই গ্রাম মানে এর আগে 1 বসিয়ে নেবে, ব্যাস। তাহলে 1 গ্রাম, আর জল আর বরফ তিনটে শব্দ এখানে, এর আগে 1, তারপরে জল আর বরফ, ব্যাস। তাহলে 1 গ্রাম জলকে আবার ফের বলো 1 গ্রাম ওই বরফে করতে এত তাপ দিতে হয়, সিম্পল কথা। এর আগে 1 বসিয়ে নেবে, আর জল আর বরফ কথাটা ধরো, তাহলে 1 গ্রাম জলকে আবার বলবে 1 গ্রাম বরফে পরিণত করতে এত তাপ দিতে হবে। এইভাবে এগুলো মনে রাখতে হবে।
খুব সিম্পল কথা। তো এইভাবে বাষ্পায়ন কাকে বলে, এটা দেখো এই যে শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে এই যে যে শুকিয়ে যায় কেন, কারণ নিশ্চয়ই বাতাসে জলীয় বাষ্পের পার্থক্যের জন্য। বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় বলে বাতাসে জলীয় বাষ্পের যে অর্থাৎ বাতাস সম্পৃক্ত হয়ে থাকে, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, আর বাতাসে জলীয় বাষ্প অর্থাৎ জল শোষণ করে নেওয়ার ক্ষমতা কমে যায়। কিন্তু শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, ফলে বাতাসের কণাগুলো বাতাসের অণুর মধ্যে ফাঁক থাকে, ফলে সেখানে দ্রুত জল বাষ্প করে সেই ফাঁকের মধ্যে চলে যায় বাষ্প হয়ে, ফলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এইসব এই বর্ষাকালেও কি হয় সেটাই দেখো। আর এইখানে দাগগুলো যেটুকু দেওয়া আছে, গ্রীষ্মকালে কুকুরের জীব ওরকম জীব থেকে তাপ বাইরে বের করে, এটা স্ফুটনাঙ্ক। আর এই যে স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, শুধু এইটুকু তরলের প্রকৃতি, তরলের দ্রবীভূত পদার্থের উপস্থিতি আর তরলের উপরিস্থিত চাপ, এইটুকুই বললে হবে। আর জলের স্ফুটনাঙ্ক কে কত ডিগ্রি উষ্ণতায় ফুটতে থাকে সেটা একটু দেখে নাও, হাইড্রোজেন কত ডিগ্রি উষ্ণতায় ফোটে সেইগুলো। আর এইখানে স্ফুটনের লিনতাপ কাকে বলে, এটা প্রশ্নের মধ্যে আছে কিন্তু ওখানে দেখেছি। আর এই যে ওই লিনতাপ আগের মতো, গ্রামের আগে তাহলে ওই রকম ভাবে স্টিম হয়ে যাওয়া, তার মানে নিশ্চয়ই জল থেকে স্টিম হবে, তাহলে জল লিখে 1 গ্রাম জলকে 1 গ্রাম স্টিমে পরিণত করতে, এইভাবে ওই স্টিমে বানিয়ে নেবে। এইখানে দেখো বড় কোশ্চেন হিসাবে মেঘ, এখান থেকে মেঘটাকে কিভাবে সৃষ্টি হয় দেখবে, এখানে কুয়াশা কিভাবে সৃষ্টি হয় দেখবে, সব একই। এই বিষয়টা না, বিশেষ করে যদি টিউশনস কোনো টিচারের কাছে তোমরা পড়তে থাকতে এটা খুব সুন্দরভাবে বোঝানো যেত। বিশেষ করে আমার কাছে যারা পড়ে টিউশনস নেয়, এইগুলো একটা থিম ছোট্ট 2-3টে শব্দের মধ্যে পুরো সবগুলো কমপ্লিট করা যাবে, এমন কিছু মজা আছে। কিন্তু কিছু বলতে পারছি না, তোমাদের সাজেস্টিভ দেওয়া ছাড়া উপায় নেই, কেন তোমরা ওইভাবেই পড়তে হবে। এখানে দেখো পরিবহন কাকে বলে একটু দেখে নেবে। হ্যাঁ, তো যদি আমার এলাকায়, স্থানীয় এলাকায় হও, কেউ যদি টিউশনস নিতে চাও যোগাযোগ করতে পারো কমেন্টস বক্সে, তো জানিয়ে দেবো। আমার 4 জায়গায় টিউশনস ব্যাচ রাখা আছে, সেখানে তোমরা যে কোনো জায়গায় জয়েন করে নিতে পারবে। এখানে দেখো এই শীতকালে এই দেখো জামা কাপড় গায়ে পড়লে কিরকম হয়, যেটা বলছে এই যে। আর বরফ যখন এই যে এক জায়গা থেকে কোনো জায়গায়, ধরো তুমি মাছকে এক জায়গা থেকে কোনো জায়গায় নিয়ে যাবে, তাহলে সেই তার ভিতরে যে বরফ থাকে সেগুলো মাছকে ঠান্ডা রাখে কি করে, বা বরফ গলে যায় না কেন, অনেক নিয়ম আছে। কাঠের গুঁড়ো, তাপে পুকুরি বাহি, এইগুলো একটু দেখে নেবে। হাতির গায়ে ধুলো মাখে আনে, একটাই মাত্র থিম, ঠিকগুলো এইগুলো সব কোনো টিচারের কাছে যখন পড়বে বা স্কুল টিচারের কাছ থেকে এগুলো জেনে নেবে, খুব সহজ, একদম ইজি, একটাই থিমে সব পারা যাবে এইগুলোই। হ্যাঁ, এই পার্টগুলো তোমরা একটু দেখো। এখানে দেখো ইগলু কি, ওই শীত প্রধান দেশে একটা সম্প্রদায় আছে বরফের ঘর তৈরি করে, হ্যাঁ, তাদেরকে ওই যে ঘরগুলো সেগুলো ইগলু বলে। এখানে পরিচালন স্রোত, হ্যাঁ, এখানে বিকিরণ, সূর্য থেকে কিন্তু বিকিরণ পদ্ধতিতে তাপ আসে, এই যে বিকিরণের সংজ্ঞা। আর এইখানে এই যে থার্মোফ্লাক্স কে উদ্ভব করেছেন সেটা এখানে কার্যনীতি একটু দেখে নেবে, ঠিক আছে। আর তোমাদের এখানে নেই আলোর, এখন অনেক স্কুলে হয়, অনেক স্কুলে হয় না। পরমাণুর গঠন অনেকের হয়, তো তোমরা সেটা জানাও। যদি পরমাণুর গঠন হয় তাহলে আমি তোমাদের জানাবো। অনেকের ক্ষেত্রে কিন্তু হয় না, রুলস অনুযায়ী পরমাণুর গঠন হওয়ার কথা, কিন্তু যেহেতু অনেক জীবদের গঠনে এইখানে আসে তোমাদের কোষ কাকে বলে। জীবদের গঠনের এই যে ক্ষুদ্রতম একক কোষ, এক কথা ভালো সংজ্ঞা দিতে গেলে বলবে এই যে জীবদের গঠনগত কার্যগত এককে কোষ বলে। এই যে মাইক্রোস্কোপ যন্ত্রে দেখতে হয়। আচ্ছা, কোষকে আবিষ্কার করেছে এখানে দেখো, এইখানে রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে ওক গাছের কাণ্ডের প্রথম পরীক্ষা, কিন্তু তিনি মৃত কোষকে আবিষ্কার করেন, মৃত কোষের পরীক্ষা করেছিলেন। পরবর্তীকালে কিন্তু তারই যন্ত্রে অর্থাৎ মাইক্রোস্কোপ যন্ত্রে বিজ্ঞানী লিভেনহুক জীবিত কোষের মানে সজীব কোষ পরীক্ষা করে দেখেছেন 1674 সালে, এটা পরীক্ষা পরে। আর রঞ্জক পদার্থ কি, ওই যেগুলো পরীক্ষা করার জন্য রং লাগাতে হয়। এখানে দেখা আলোক অনুবীক্ষণ যন্ত্র, সেখানে বস্তুকে কত গুণ বড় করে দেখা যায়, 15 থেকে 20 গুণ। এবার যখন আরো মাইক্রোস্কোপ যন্ত্র জটিল হলো, যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র, তখন দুটো লেন্স লাগানো হলো, এই অ্যাকুলার লেন্স আর অবজেক্টিভ লেন্স। আর বস্তুকে 2000 থেকে 4000 গুণ বড় করে দেখা গেল। আর সেখানে কি কি সুযোগ নেওয়া হয়, এখনো এইগুলো ব্যবহার করা হয়, এই জিনিসগুলো দেখে নেবে। আর তারপর বর্তমানে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র, যেটা কম্পিউটার ব্যবহার করা হয়, সেখানে বস্তুকে 50,000 থেকে 3 লক্ষ গুণ বড় করে দেখা গেল, আর ফটোগ্রাফি ফিল্মে ফেলা হলো, ঠিক আছে। এই কম্পিউটার এই লেন্সের পরিবর্তে তড়িৎ চুম্বক ব্যবহার করা হলো। এই পার্টগুলো একটু দেখে নাও তোমরা। আচ্ছা, এইখানে আমরা তোমাদের এই যে পার্টগুলো, এখানে চর্বি কোষ, কোন কোষ কিরকম দেখতে একটু দেখে নাও এইটা। আর তোমাদের আমি এর পরবর্তী অংশে যেখানে বলবো দেখে নাও, এই যে সব থেকে বড় কোষ একটা দেখো এই ডিম। আর মানুষের স্নায়ু কোষের দৈর্ঘ্য সবচেয়ে বড়, পরীক্ষাটা পড়বে কোন কোষের দৈর্ঘ্য সবচেয়ে বড়। আর আমরা খালি চোখে দেখতে পাই এমন একটি কোষ সব থেকে বড় কোষ, সেটা বলবে ডিম। আর তোমরা এমনি উৎপাকের ডিম জানো তো, সব থেকে বড় একটা এখানে ধরা হয়। আর এইখানে এই যে 1 মাইক্রোমিটার মানে কত, এইখানে 1 ন্যানোমিটার মতো 10 অ্যাংস্ট্রম, এই সবগুলোকে একটু দেখে নাও। এই পার্টটাকে দেখো,
আর এইখানে আমি তোমাদের ভাজক কলা স্থায়ী কলার বিষয়টা আমি বলবো, এই জায়গাটা শুধু একটু জাস্ট একটু পরে কিছু না, ছবিটা অনেকে স্কুলে পড়ে, এটা কিন্তু ফাইনালের জন্য, এই ইউনিট টেস্টে তোমাদের অত দেওয়ার সুযোগ থাকবে না। শুধু পড়তে পারে ডিএনএ আরএনএ এর পুরো ফুল ফর্ম। ডিএনএ আরএনএ এখানে নেওয়া নেই, আমি তোমাদের বলে রাখি, বাংলায় লিখবো হবে ওতেই, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ, আর আরএনএ রাইবোজ নিউক্লিক অ্যাসিড। আর ক্রোমোজোমের সংখ্যা দেখো 46টা, মানুষের শরীরে 46টা, তো জোড়া হিসেবে বললে 23 জোড়া, ঠিক আছে? তো এইটা দেখবে। আর এইখানে দেখবে, এইখানে একটা দেখো প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষের পার্থক্য যদি বলে বা কাকে বলে, এটা আদি নিম্ন বর্ণের, আর এখন আমাদের হচ্ছে ইউক্যারিওটিক উন্নত প্রাণীদের ক্ষেত্রে সেটা প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কোষ কিভাবে এসছে। এইখানে ডিএনএ আরএনএ তোমাদের এইখানে ভীষণ, এটা পড়বেই, আত্মঘাতী থলি কাকে বলে, লাইসোজোমকে। কেন লাইসোজোম যার মধ্যে থাকে তাকে নিজেই, সেই কোষটাকে নিজেই সে ধ্বংস করে দিতে পারে, তাই তাকে আত্মঘাতী থলি বলে। তো আচ্ছা, এখানে দেখো উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য, এখানে একটু একটা তোমরা দেখে নেবে, উদ্ভিদ কোষ প্রাণী কোষ, সেখানে দেখবে ভালো করে দেখো। আমি একটা বলে রাখি, উদ্ভিদ কোষে কোষপ্রাচীর এক্সট্রা থাকে আর এই কোষপ্রাচীর থাকে না, এটা তুমি মনে রাখবে। অনেক কিছু থাকে, অনেক কিছু থাকে না, এরকমই। আচ্ছা, কিন্তু প্রাইমর্ডিয়াল ইউট্রিকাল কি, মানে কোষ গহ্বর ধীরে ধীরে যখন আয়তনে বেড়ে যায় না, তখন সে এতটা সাইটোপ্লাজমের অংশ খেয়ে ফেলে যে সাইটোপ্লাজম নিজেই তখন ওই কোষ পর্দার দিকেই সরে যায়, একদম বাইরের ধারের দিকে সরে যায়, তাই এটাই বলে প্রাইমোডিয়াল ইউট্রিকাল। হ্যাঁ, কোষ গহ্বরের আয়তন যেভাবে। এবার প্লাস্টিড দেখো, ক্লোরোপ্লাস্টিডের জন্য কি রং হয়, গাছের রং সবুজ হয়। আচ্ছা, ক্রোমোপ্লাস্টিডের জন্য গাছের রং হয় এই কমলা, লাল, হলুদ, ফুল ফলের রং হয়। আর লিউকোপ্লাস্টিড বর্ণহীন হয়, অর্থাৎ গুঁড়ি টুড়ির কালার হয় এইগুলো। তাই কোনটার জন্য কি হয় সেটা তোমরা একটু দেখো। আর এইখানে এই চারটাকে একটু মিলিয়ে নাও, এই চারটাকে যদি তোমরা দেখতে পারো, এইখানে কিছু কিছু শর্ট কোশ্চেন যেগুলো তোমরা একটু দেখে নাও, এখানে পার্টগুলো। আচ্ছা, এইখানে আমি যে কটা স্টার করেছি দেখো, বলবে যে এই ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের ঠান্ডা পরিবেশে থাকা সত্ত্বেও ভালো থাকে কি করে, এই যে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে তো শরীরে, এটাই একটা। আর এইখানে বলবে আবার লবণ, মানে আমাদের যেমন সুন্দরবনের গাছ আর কি, অত লবণের মধ্যে থেকেও কি করে বাঁচে, কেননা ওদের ক্লোরাইড কোষ থাকে, যার জন্য কি কাজ করে এটা দেখো। আর বাকি এখানে আরেকটা, এই দেখো, এই শ্বসনে সাহায্য করে কি, মেসোজোম। ব্যাস, এই তোমাদের হচ্ছে ফাইনাল সাজেস্টিভ কোশ্চেন। আশা করি অনেক বড় হলো ভিডিওটা, কিন্তু তবুও তোমাদের উপকারে আসবে। চলো, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকো, আর অন্যান্য পর্বগুলি দেখতে অল বাটন প্রেস করে রাখো। এক্সাম তোমাদের ভালো হোক, এমনকি ফাইনালের জন্য এগুলো তৈরি করো।